আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। গন্তব্যের পথে ফারুক ক্যান্টনমেন্টের গোলা বারুদ সব ডিপোতে থামল। তার ধারণা হচ্ছিল যে সে সেখানে সামান্য কিছু ট্যাঙ্কের গোলা বারুদ অথবা নিজের জন্য মেশিন গানের কিছু বুলেট অবশ্যই পেয়ে যাবে। ওই প্রত্যাশা নিয়ে চট করে সে ডিপোর ভেতরে ঢুকে পড়ল। কামানের ব্যারেলের ধাক্কায় ডিপোর দরজা খুলে ফেলল, কিন্তু দুঃখের বিষয় সেখানে কোনো গোলা বারুদ বা মেশিন গানের বুলেট ইত্যাদি কিছু ছিল না। তার কাছে ব্যবহার করার মতো একটা স্টেন গান ছাড়া আর কোনো অস্ত্রই ছিল না। সুতরাং ধোঁকা দিয়ে কাজ সিদ্ধি করা ছাড়া আর কোনো গতি রইল না। বনানীর রাস্তা ধরে ডান দিকে মোড় নিয়ে ক্যান্টনমেন্টের এক চেক পয়েন্টের দিকে ফারুকের ট্যাঙ্ক বহর ধীরে ধীরে ছুটে চলল। পথে ছিল চতুর্থ প্রথম বেঙ্গল পদাতিক বাহিনীর সৈনিক। ওই সময়ে তারা প্রাতকালীন পিটিতে বেরিয়েছিল। তারা সবাই তাদের ড্রিল বন্ধ করে ট্যাঙ্ক বহরকে হাত উঠিয়ে শুভেচ্ছা জানালো। ফারুকের সৈন্যরাও স্বতঃস্ফূর্তভাবে হাত নেড়ে উঁচিয়ে শুভেচ্ছা বিনিময় করল। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার এই যে ট্যাঙ্কের অত বড় বহর তাদের নিজস্ব প্রশিক্ষণ এলাকা ছাড়িয়ে বাইরে যেতে দেখেও কারো মনে কোনো সন্দেহ জাগল না। একমাত্র ফারুকের বাবা ডাক্তার রহমান ব্যাপারটা লক্ষ্য করলেন। তিনি সবেমাত্র ফজরের নামাজ শেষ করেছেন। আওয়াজ শুনে তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন ট্যাঙ্ক বহর এগিয়ে যাচ্ছে। এত ভোরে ট্যাঙ্ক বাইরে আসার ব্যাপারটি তার কাছে বেখাপ্পা ঠেকছিল। তিনি অবাক হয়ে এগুলোর গতিবিধি নিয়ে ভাবতে লাগলেন। ক্যান্টনমেন্ট এলাকা থেকে বের হয়ে ট্যাঙ্কগুলো দ্রুত গতিতে এগিয়ে চলল। দেয়াল ভেঙে ঢুকে পড়ল এয়ারপোর্ট এলাকায়। একটা ট্যাঙ্ক পূর্বের নির্দেশ মতো সারি থেকে বেরিয়ে এসে রানওয়ে অবরোধ করে বসল। আরেকটি গেল হেলিপ্যাডের দিকে। সেখানে আধ ডজন হেলিকপ্টার পার্ক করা ছিল। বাকি সব ট্যাঙ্ক প্ল্যান্ট প্রোটেকশন সেন্টারকে পাশ কাটিয়ে ছুটে চলল রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের দিকে। ফারুক তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 5:15 হয়ে গেছে। ততক্ষণে ঘাতক দলগুলো তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে নিশ্চয়ই। এয়ারপোর্টের দেয়ালের কাছাকাছি এসে ফারুক তাকিয়ে দেখে মাত্র একটি ট্যাঙ্ক তাকে অনুসরণ করছে। বাকি 24টা ট্যাঙ্ক একেবারে লাপাত্তা। কিন্তু ফারুক দমে যাবার পাত্র নয়। কম্পাউন্ডের বাউন্ডারি ওয়াল আর দুটি গাছ উপড়ে ফেলে তার ট্যাঙ্ক এগিয়ে চলল। কিন্তু রক্ষী বাহিনীর ব্যারাকের কাছে সে যা দেখল তাতে তার দম বন্ধ হবার উপক্রম হলো। ট্রাকের ড্রাইভার তাকে বলল, এখন আমি কি করব? সে তাকে বললাম, তুমি তাদের নাকের ডগার মাত্র 6 ইঞ্চি দূর দিয়ে সামনে এগিয়ে যাবে। কামানগুলো তাদের মাথা বরাবর তাক করে রাখার জন্যে গ্যানারদেরকে নির্দেশ দিল। অন্যান্যদেরকে ভাবভঙ্গিতে সাহসী ভাবটা ফুটিয়ে রাখতে বলে দিল। ওরা যখন ওদের পাশ দিয়ে যাচ্ছিল তখন রক্ষী বাহিনীর লোকেরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে দেখছিল। তারা তাদের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়েছিল। সে ছিল এক ভয়ঙ্কর অবস্থা। সে ড্রাইভারকে বললে, যদি ওরা কিছু করতে শুরু করে অমনি অস্ত্র দেরি না করে তাদের উপরেই ট্যাঙ্ক চালিয়ে দেবে। তার দরকার হয়নি। দূর থেকে ভেসে আসা গুলির আওয়াজ তাদের কানে বাজতে লাগলো। তাছাড়া নিজেদের সামনে হঠাৎ করে ট্যাঙ্ক দেখে ওরা গায়ের মশা পর্যন্ত নড়াবার সাহস পেল না। রক্ষী বাহিনীর কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া না দেখে ফারুক নিশ্চিত হলো যে তার বিপদের সম্ভাবনা কেটে গেছে। তার ধারণা আরও একবার পুরোপুরি সঠিক প্রমাণিত হলো। ফারুক পরিপূর্ণভাবে আশ্বানিত হলো যে তার বিজয় সুনিশ্চিত, সে বিজয়ী। ওই অবস্থায় রক্ষী বাহিনীকে পাহারা দেওয়ার জন্যে একটা রেখে অন্য ট্যাঙ্কটি নিয়ে ফারুক ধানমন্ডির দিকে রওনা দিল। ধানমন্ডির 32 নম্বর বাড়ির অবস্থা তখন গোলযোগপূর্ণ। ভোর 5:15টার মধ্যেই মহিউদ্দিন নূর আর হুদার নেতৃত্বে পরিচালিত প্রধান ঘাতক দলটি শেখ মুজিবুরের বাড়িতে পৌঁছে গিয়েছিল। তাদের সঙ্গে 5 ট্রাক ভর্তি 120 জন সৈন্য আর একটি হাউইটজার ছিল। মিরপুর রোডের লেকের পাড়ে হাউজলারটি শেখ মুজিবের বাড়ি মুখোমুখি বসানো হলো। আরও কিছু ট্রাকে করে সৈন্য এসে পুরো বাড়িটার চতুর্দিক ঘিরে ফেলে। তারপরেই মেজররা তাদের লোকের ভেতরে ঢুকে পড়ে। বাড়ির এলাকার বাইরে প্রহরারত সশস্ত্র পুলিশ কালুর্দি পরা, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্য দেখে ভড়কে যায় এবং কোনো প্রকার বাদানুবাদ ছাড়াই আত্মসমর্পণ করে। গেটে প্রহরারত ল্যান্সার প্রহরীরা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল না ঠিকই, কিন্তু তারা ওই কালো উর্দি পরিহিত লোকদেরকে ভেতরে আসার সুবিধা করে গেট ছেড়ে দিল। ওই সময় শেখ মুজিবের ব্যক্তিগত প্রহরীরা বারান্দায় ঘুমন্ত ছিল। আনাগোনার শব্দ শুনে ওরা জেগে ওঠে। গেট দিয়ে অচেনা লোকদেরকে অস্ত্র নিয়ে ঢুকতে দেখে তারা তাদের স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায়। আর্টিলারির শামসুল আলমের মাথায় গুলি লেগে সঙ্গে সঙ্গে সে মারা যায়। ল্যান্সার বাহিনী আর একজন সৈন্য গুরুতরভাবে আহত হয়। সঙ্গীদের ঢলে পড়তে দেখে আর বাড়ির ভেতর থেকে প্রচণ্ড প্রতিরোধের কারণে সৈন্যরা তাদের সর্বশক্তি নিয়োগ করে ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই শেখ মুজিবের দেহরক্ষীদের হত্যা করে
তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঢুকেই তারা নিচতলার প্রতিটি রুম পালাক্রমে তল্লাশি করে দেখে। ইতিমধ্যে প্রচণ্ড গুলি বিনিময়ের শব্দে হাউটজার ক্রুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রবল প্রতিরোধের আশঙ্কায় তারা তাদের হাউটজার থেকে রকেট নিক্ষেপ করতে শুরু করে। রকেটে প্রথম দুটি ধানমন্ডি লেকের দুপাশে গিয়ে পড়ে। তারপর তারা তাদের কামান উঁচিয়ে আরও 6 রাউন্ড রকেট নিক্ষেপ করে একটিও লক্ষ্যভেদ করতে সক্ষম হল না। কামান থেকে এত বেশি জোরে রকেটগুলি নিক্ষিপ্ত হয়েছিল যে এর একটা প্রায় 4 মাইল দূরে মোহাম্মদপুরে এক বিহারের বাড়িতে গিয়ে পড়ে। ওই রকেটের আচমকা আঘাতে 2 ব্যক্তি নিহত ও অনেক লোক আহত হয়। শেখ মুজিব নিজেও খুব তাড়াতাড়ি কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আক্রমণ ঠেকানোর চেষ্টা চালান। প্রথমে তিনি টেলিফোন করেন রক্ষী বাহিনীর সদর দফতরে। সেদিন রক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার নুরুজ্জামান আর কর্নেল শবিউদ্দিন দেশে ছিল না। শবিউদ্দিন যখন দেশে ছিল না, তিনি বহু চেষ্টা করে অন্য কোনো সিনিয়র অফিসারকেও মিলাতে পারলেন না। উপায় না পেয়ে তিনি সেনাবাহিনী স্টাফ প্রধান জেনারেল শফিউল্লাহকে ফোন করেন এবং তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার মাশহুরুল হককে ফোন করে অবিলম্বে সাহায্য পাঠাবার নির্দেশ দেন। সর্বশেষে ফোনটি করেন সামরিক গোয়েন্দা বিভাগের ডাইরেক্টর কর্নেল জামিলকে। মাত্র দিন 15 আগে শেখ মুজিব কর্নেল জামিলকে ওই পদের জন্য বিশেষভাবে নির্বাচন করেন। জামিল একটু দেরি করল না। পোশাক পরিধানের সময় না পেয়ে তার পায়জামার উপর ড্রেসিং গাউনটি চড়িয়ে দিয়ে লাল ফক্সওয়াগন গাড়িতে করে সে প্রেসিডেন্টের সাহায্যে ছুটে চলল। প্রচণ্ড বেগে গাড়ি হাঁকিয়ে এসে পৌঁছালো প্রেসিডেন্টের বাড়ি দ্বার প্রান্তে। কিন্তু ধানমন্ডির 32 নম্বর সড়কের বাড়িটি তখন কারবালায় পরিণত হয়ে গেছে। গেটের বাইরেই তাকে থামিয়ে দিল সৈন্যরা। অত্যন্ত কড়া ভাষায় বাক্য বিনিময়ের সঙ্গে সঙ্গেই জামিল তার গাড়ির ভেতরে ঢুকে পড়তে চাইলেই সৈন্যরা গুলি চালিয়ে দেয় জামিলের বুকে আর মাথায়। ঢলতে ঢলতে প্রেসিডেন্টের বাড়ির গেটের গোড়ায় মৃত্যুর হিমশীতল কোলে ঢলে পড়ে জামিল। জীবনের বিনিময়েও সে শেখ মুজিবের কোনো কাজে লাগাতে পারল না। এরই মধ্যে বাড়ির সর্বত্র ওরা ছড়িয়ে পড়েছে। মেজর মহিউদ্দিন হুদা আর নূর বাড়ির প্রতিটি কামরা মুজিবের খোঁজে তন্ন তন্ন করে চষে বেড়াচ্ছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবেই মহিউদ্দিন মুজিবকে পেয়ে গেল। সে দোতলায় উঠতে সিঁড়ির গোড়ায় পা ফেলতেই শেখ মুজিবকে দাঁড়ানো অবস্থা দেখতে পায়। তাদের মধ্যে দূরত্ব 20 ফুটের বেশি হবে না। শেখ মুজিবের পরনে তখন একটি ধূসর বর্ণের চেক লুঙ্গি আর সাদা পাঞ্জাবি। ডান হাতে ছিল তার ধূমপানের পাইপটি। শেখ মুজিবকে হত্যা করার দৃঢ় মনোবল নিয়ে অভিযানে বেরুলেও মহিউদ্দিন শেখ এর সামনাসামনি দাঁড়িয়ে পুরোপুরিভাবে মনোবল হারিয়ে ফেলে। মহিউদ্দিন আমতা আমতা করে তাকে বলছিল, স্যার আপনি আসুন, তোমরা কি চাও? মুজিব অত্যন্ত দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল, তোমরা কি আমাকে খুন করতে চাও? ভুলে যাও, পাকিস্তানি সেনাবাহিনী তা করতে পারেনি। তোমরা কি মনে করো তা করতে পারবে? মুজিব স্পষ্টতই সময় কাটাতে চাচ্ছিলেন। তিনি তো আগেই বেশ কয়েক জায়গায় ফোন করে রেখেছেন। ইতিমধ্যে নিশ্চয়ই লোকজন তার সাহায্যে ছুটে আসছে। সেই সময় তিনি অত্যন্ত সাহসীর পরিচয় দিচ্ছিলেন। পরে ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে ফারুক বলেছিল, শেখ মুজিবের ব্যক্তিত্ব ছিল অত্যন্ত প্রবল। মহিউদ্দিন তার ব্যক্তিত্বের কাছে একেবারে নতজানু হয়ে পড়েছিল। ওই মুহূর্তেই নূর চলে না আসলে কি যে ঘটত তা আমার আন্দাজের বাইরে। মহিউদ্দিন তখনও ওই একই কথা বলে চলছিল, স্যার আপনি আসুন। আর অন্যদিকে শেখ মুজিব তাকে অত্যন্ত কড়া ভাষায় ধমকে যাচ্ছিলেন। এমন সময় নূর এসে পড়ে, তার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র। সে বুঝে ফেলে মুজিব সময় কাটাতে চাইছেন। মহিউদ্দিনকে একপাশে সরিয়ে নিয়ে নূর চিৎকার করে আবল তাবল বকতে বকতে তার স্টেন গান থেকে মুজিবের প্রতি ব্রাশ ফায়ার করে। শেখ মুজিব তাকে কিছু বলার আর সুযোগ পেলেন না। স্টেন গানের গুলি তার বুকের ডান দিকে একটা বিরাট ছিদ্র করে বেরিয়ে গেল। গুলির আঘাতে তার দেহ কিছুটা পিছিয়ে গেল। বাঙালি জাতীয়তাবাদের মহান নেতার প্রাণহীন দেহ মুখ থুবড়ে সিঁড়ির মাথায় গড়িয়ে গিয়ে থেমে রইল। তার ধূমপানের প্রিয় পাইপটি তখনও তিনি শক্তভাবে ডান হাত দিয়ে ধরে রেখেছিলেন। সময় তখন সকাল 5:40। বাঙালি জাতির সঙ্গে শেখ মুজিবের প্রচণ্ড ভালোবাসার চিরতরে অবসান ঘটল। গুলির শব্দ শুনে বেগম মুজিব তার স্বামীর অনুসরণ করতে চাইলে তার বেডরুমের দরজার সামনেই তাকে আরেক দফায় ব্রাশ ফায়ার করে হত্যা করা হলো। তারপর হত্যাযজ্ঞ চলতে লাগলো। অফিসার আর সৈন্যরা গুলি করে দরজার বোল্ট উড়িয়ে দিয়ে একের পর এক রুমের দরজা খুলে ফেলল। তারপর ব্রাশ ফায়ার করে রুমগুলো ঝাঁঝরা করে দেওয়া হলো, যেন একটা প্রাণীও এর ভেতরে বেঁচে থাকতে না পারে। শেখ মুজিবের দ্বিতীয় ছেলে জামাল কেবলই স্যান্ডহার্টস থেকে প্রশিক্ষণ শেষ করে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনীতে কাজ করছিল। অবস্থা দেখে বাড়ির বাকি সদস্যদের বাঁচানোর জন্য সে তাদেরকে মেইন বেডরুমে এনে জামায়াত করে। এবার এলো তার মরার পালা। একজন অফিসার অত্যন্ত কাছ থেকে তাকে গুলি করলে পরিবারের অন্যান্য সদস্যদের সামনে
শেখ জামাল মেঝেতে গড়িয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 9 বছর পরও যে দেয়ালের বিপরীত দিক থেকে তাকে গুলি করা হয়েছিল, তার দাগ, হাড্ডি আর মাংসের কণা, এমনকি বুলেট গুলি পর্যন্ত পরিষ্কার প্রমাণ হিসেবে রয়ে গিয়েছিল। মুজিবের 2 যুবতী পুত্রবধূ কামাল আর জামালের সদ্য বিবাহিত স্ত্রীদ্বয় রাসেলের গলা জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি যাচ্ছিল। রাসেল শেখ মুজিবের 10 বছর বয়স্ক সর্বকনিষ্ঠ ছেলে। 2 পুত্রবধূকে জঘন্যভাবে টেনে আলাদা করে অত্যন্ত কাছ থেকে গুলি করে নির্দয়ভাবে হত্যা করা হয়। রাসেল তখন ঘরের আলনা কিংবা অন্যান্য আসবাবপত্রের আড়ালে পালিয়ে জীবন বাঁচানোর সকরুণ ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছিল। কিন্তু এই নিষ্পাপ শিশুটিকেও ঠিক একইভাবে সজোরে টেনে বের করে অত্যন্ত জঘন্যভাবে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে ছিন্ন ভিন্ন করে ফেলা হলো। শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের সে পাশের একটা বাথরুমে পালিয়েছিল, সেখানেই গুলি করে হত্যা করা হয়। শেখ মুজিবের 2 কন্যার মধ্যে শেখ হাসিনা বয়সে বড়। ওরা দুজনেই দেশের বাইরে থাকায় এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ থেকে প্রাণে বাঁচে। নির্মম খুনের নীরব দর্শক এই বাড়িটির কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি বলে ভয়ঙ্কর ঘটনাটির প্রমাণাদি এতদিন ধরে যেন হিমায়িত অবস্থায় রয়ে গিয়েছিল। হত্যাকারীরা এরপর পুরো বাড়িটা এক এক করে তল্লাশি চালায় এবং মূল্যবান সব কিছু লুটে নেয়। প্রতিটি আলমারি, ড্রয়ার ও অন্যান্য আসবাব ভেঙে খোলা হয়। মূল্যবান জিনিসপত্র ছাড়া সব কিছুই ছিঁড়িয়ে ছটিয়ে ভেঙে ফেলা হয়। বাড়ির প্রতিটি কামরায় এক একটাই কসাইখানা, আর সমস্তটা বাড়ি জুড়ে যেন মৃত্যুর গন্ধ দর্শনার্থীদের ব্যাকুল করে তোলে। মৃত্যুর পরেও শেখ মুজিবকে আরেক দফায় অবমাননা করা হলো। ফারুক জানিয়েছিল, হত্যাকারীদের একজন জীবদ্দশায় শেখ মুজিবকে খুব কাছে থেকে দেখার সুযোগ পায়নি। খুব কাছে থেকে দেখে বঙ্গবন্ধুকে দেখার জন্য সে তার পায়ের বুট মুজিব দেহের নিচ দিয়ে ঢুকিয়ে দেয়। তারপর অত্যন্ত বর্বরচিতভাবে বুটের হ্যাঁচকা টানে প্রাণহীন মরদেহটি উল্টিয়ে দিয়ে মনে সুখে বঙ্গবন্ধুর হাসিমাখা মুখখানি দেখার স্বাদ মেটায়। এর প্রায় 4 ঘণ্টা পর সরকারি তথ্য দপ্তর থেকে আগত একজন বিশেষ ফটোগ্রাফার ওই অবস্থায় বঙ্গবন্ধুর ছবি উঠায়। শেখ মুজিবের বাড়ির কাছাকাছি সেরনিয়াবাদ আর শেখ মনির বাড়িও ওই সময়ে হত্যাকারীদের ভিন্ন দল কর্তৃক আক্রান্ত হয়ে গেছে। ভোর 5:15 ডালিমের দল আব্দুর রব সেরনিয়াবাদের বাড়িতে পৌঁছে। সেখানে মাত্র একজন পুলিশ পাহারাদার ছিল। সম্ভবত তাকে ভীত সন্ত্রস্ত করার জন্য আমন্ত্রণকারীরা গুলি চালায়। বন্দুকের গুলির আওয়াজে বাড়ির দিকে গুলি চালাতে দেখে তার কাছে সবসময় যে স্টেন গানটা থাকত তা নিয়ে হাসনাত দৌড়ে চলে এলো দোতলায় তার বাবাকে জাগিয়ে দিতে। আব্দুর রব সেরনিয়াবাদ তখন শেখ মুজিবকে সাহায্য পাঠানোর জন্য টেলিফোন করতে ব্যস্ত। লাইন পাচ্ছিল না। আবারও চেষ্টা করে লাইন পাওয়া গেল। হাসনাত স্মৃতিচারণ করতে বলল, বাবা বঙ্গবন্ধুকে বললেন আমাদের বাড়ি দুষ্কৃতিকারী কর্তৃক আক্রান্ত। বাবা তাকে সাহায্য পাঠাতে অনুরোধ জানালেন। টেলিফোনের অন্য প্রান্ত থেকে কেউ খুব চিৎকার করে কথা বলছে শুনে বাবা একেবারে ভেঙে পড়লেন। আমার ধারণা বাবাকে বলা হয়েছিল যে বঙ্গবন্ধুর বাড়িও আক্রান্ত হয়েছে। বাবা আরেকটি কথাও বললেন না। তিনি ফোন নামিয়ে বিছানার উপর বসে পড়লেন। তারপর কোনো কথা না বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন আমার দিকে। হাসনাত উঠে একটা জানালা গিয়ে সৈন্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। গুলির ম্যাগাজিন শেষ না হওয়া পর্যন্ত আমি ট্রিগার চেপে ধরলাম। গুলি শেষ হয়ে গেলে আমি আরও গুলির জন্য উপরতলায় দৌড়ে যাই। হাসনাত বলছিল, এতে সে বেঁচে গিয়েছিল। মুহূর্তের মধ্যে সৈন্যরা বেডরুমে ঢুকে পড়ে এবং সেরনিয়াবাদকে বসা অবস্থায় গুলি করে হত্যা করে। তারপর তারা বাড়ির সবাইকে ধরে নিয়ে নিচতলায় উইং রুমে জড়ো করে। ইতিমধ্যে হাসনাত উপরতলায় তার স্টেন গানের জন্য রাখা অতিরিক্ত গুলির ম্যাগাজিন বের করার জন্য ট্রাঙ্ক ভাঙার ব্যর্থ চেষ্টা চালায়। তালা ভাঙার প্রচেষ্টা চলাকালে সে গুলির আওয়াজ এবং উপরতলায় এগিয়ে আসছে এমন সৈনিকের বুটের আওয়াজ শুনতে পায়। সে তখন তার গুলিহীন স্টেন গান মেঝেতে রেখে ছাদের উপর দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে ব্যর্থ হয়। সে লাফ দিয়ে চিলেকোঠার মেঝেতে বসে পড়ে। সৈন্যদের আসার অপেক্ষা করতে থাকে। নিশ্চয়ই এখন তার মরার পালা। কিন্তু সৌভাগ্যক্রমে কেউ এদিকে এলো না। 20 মিনিট ধরেই সে থেমে থেমে গুলির আওয়াজ আর চিৎকার শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পরেই সব নিস্তব্ধ হয়ে গেল আর সৈন্যদের বুটের আওয়াজ দূরে রাস্তায় মিলিয়ে গেল। বাড়ির সব কিছু থেমে যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করছিল। তারপর অনেক সন্তর্পণে হাসনাতে নেমে এলো নিচতলায়। ড্রয়িং রুমে এসে দেখে তা এক কসাইখানায় পরিণত হয়ে গেছে। চতুর্দিকে কেবল রক্ত, মৃতদেহের স্তূপ আর ভাঙাচোরা আসবাবপত্র।
তার স্ত্রী মার ২০ বছরে একটি বোন গুরুতরভাবে আহত। তার ২ কন্যা অক্ষত অবস্থায় সোফার পেছনে পালিয়ে থেকে ভয়ে কাঁপছিল। আর তার ৫ বছরের ছেলে, ১০ ও ১৫ বছরের ২টি বোন, ১১ বছর বয়সী তার ছোট ভাই আয়া কাজের ছেলে আর তার চাচাতো ভাই শহীদুল ইসলাম সেলিয়াবাদ এর লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। শহীদুল ইসলামের বড় বড় কোপ ছিল এবং দেখতে অনেকটা হাসনাতের মতো ছিল। সেই কারণেই হয়তো হত্যাকারীরা হাসনাত ভেবে শহীদুল ইসলামকে গুলি করে হত্যা করে গেছে। শেখ মুজিবের ভাগ্নের বিয়ে উপলক্ষে হাসনাতের যে ১০ জন বন্ধু বরিশাল থেকে এসেছিল তাদের মধ্যে একজন নিহত আর ৫ জন আহত হয়। পরে হাসনাত বাড়ি থেকে বেরিয়ে ভারতে পালিয়ে যায়। শেখ মুনির বাড়িতে আক্রমণটি অত্যন্ত সংক্ষিপ্ত হলেও রীতিমতো প্রলয়ঙ্করী গছের। শেখ মনির ঘুম অত্যন্ত পাতলা বলে প্রতীয়মান হয়। রিসালদার মুসলিউদ্দিন ২ ট্রাক ভর্তি তার লোকজন নিয়ে মনির বাড়ির দিকে এলেই সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে একেবারে বিছানায় এসে পড়ে। সৈন্যদেরকে দেখে সে জিজ্ঞেস করল তারা তার বাড়ি পাহারা দেবার জন্য এসেছে কিনা। মুসলিউদ্দিন তাকে নিচে নেমে আসতে অনুরোধ করে। মনি নিচে নেমে আসে। আসার সঙ্গে মনিকে সে ধরে ফেলার চেষ্টা করে। ওই মুহূর্তে মনির ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্যে লাফ দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। আর অমনি স্টেন গান দিয়ে গুলি করে উভয়কে চিরশয়নে শায়িত করা হয়। বাড়ির আর একটা লোককেও স্পর্শ করা হলো না। মুসলিউদ্দিনের জন্য নির্দিষ্ট মিশন সম্পন্ন করে সে শেখ মুজিবের বাড়ির দিকে গাড়ি চালিয়ে দিল। পবিত্র জুমার দিন মুসলমান হত্যা করল মুসলমানকে। মানুষের স্বার্থে বলি হলো মানুষ। মানুষের রক্তে ভিজে গেল পৃথিবীর বুক। আবার কাকতালীয়ভাবে দুনিয়ার নির্মম হত্যাকাণ্ডগুলো ঘটেছে পবিত্র জুমার দিন। লিঙ্কন, কেনেডি, লিয়াকত আলী আরও অনেকে। প্রকৃতির রহস্য বোঝা ভার আর আশ্চর্য। ঠিক আরেক জুমার দিন চলছে হত্যার ষড়যন্ত্র। জুম্মার নামাজ শেষে মঞ্জুর তার ঘনিষ্ঠ সহযোগী লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, লেফটেন্যান্ট দানোয়াল আর মঞ্জুরুল তার অনুপস্থিতিতে কিছুটা রাগান্বিত হয়ে ওঠে এবং বারবার তার অনুপস্থিতির ব্যাপারে জানতে চাইছিল। মতি খুব শিগগিরই ফিরে আসবে বলে জানানো হয়। নির্দেশ ব্যঞ্জক শুরু উপস্থিত সহযোগীদের মঞ্জুর বলেন, এখনই কাজটা সম্পন্ন করতে হবে। কিভাবে করবে, কি দিয়ে করবে তা আমি জানি না। কোনো সৈন্য সামন্ত কাজে লাগানো যাবে না। তোমাদের নির্দিষ্ট কয়েকজন সার্কিট হাউসে গিয়ে জিয়াকে উঠিয়ে আনবে। এই ঘটনাটা কাকে নিয়ে জানেন? মেজর জিয়াকে নিয়ে। মেজর জিয়ার ঘটনাও কিন্তু ঠিক অনেকটা এইভাবেই করে ঘটেছে। সকালে গুরুত্বপূর্ণ স্থানগুলো এবং দুর্বল পয়েন্টগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে। এভাবেই প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুর আদেশ ঘোষিত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী জেনারেল জিয়ার ইহজগতের শেষ দিনটি ছিল একেবারে সাদামাটা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে জেনারেল জিয়া, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খান এবং বিএনপির কয়েকজন নেতৃস্থানীয় সদস্য নিয়ে ঢাকা থেকে পতেঙ্গা এসে পৌঁছায়। বিএনপি নেতাদের মধ্যে ডক্টর বদরুজ্জোদা চৌধুরী, সৈয়দ মহিবুল হাসান, ডক্টর আমিন রহমান, ব্যারিস্টার নাজমুল হুদা এবং রাজ্জাক চৌধুরী। ডক্টর বদরুজ্জোদা এবং সাথে উল্লেখযোগ্য আরও কিছু মানুষ ছিলেন। বিমানবন্দরে বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল সদরুদ্দিন, নগরীর পদস্থ কর্মকর্তা বৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। ঔপনিবেশিক কায়দায় নির্মিত চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছলে জেনারেল জিয়াকে কিছু হালকা নাস্তা পরিবেশন করা হয়। নিরাপত্তা নিয়ম অনুযায়ী তার নাস্তার প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল মাহতাবুল ইসলাম খেয়ে পরীক্ষা করে এবং তারপর তাকে তা খেতে দেওয়া হয়। জেনারেল জিয়া প্রায় ২ ঘণ্টা ধরে সার্কিট হাউসের বারান্দায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে রাজনৈতিক বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চালান। বেলা 12:30টার দিকে জুমার নামাজের জন্য আলোচনা বন্ধ রাখা হয়। জিয়া পায়জামা পাঞ্জাবি পরে চকবাজারের চন্দনপুরা মসজিদের জুম্মা নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং কিছুক্ষণ তাদের সঙ্গে কাটিয়ে সার্কিট হাউসে ফিরে যান। এখানে তিনি দলীয় নেতৃবৃন্দের সঙ্গে দুপুরের খাবার খান। তার খাবারের তালিকা ছিল খুবই সাধারণ গোছের, কারণ তিনি কখনো তৈলাক্ত বেশি মশলাযুক্ত খাবার পছন্দ করতেন না। খাবার শেষে তিনি ঘণ্টা দেড়েক বিশ্রাম নেন। বিকেল 5টায় উঠে চা পান করে তিনি নিচ তলার বৈঠকখানায় চলে আসেন। সেখানে তার জন্য ৪৫ জন গণ্যমান্য ব্যক্তি অপেক্ষা করছিলেন। এদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কয়েকজন অধ্যাপক, বাড়ির কিছু সদস্য, শহরের কয়েকজন গুরুত্বপূর্ণ লোক এবং কয়েকজন সাংবাদিক। তাদের সঙ্গে জিয়া প্রায় ২.৫ ঘণ্টা কথাবার্তা বলেন। তারপর তিনি তার আসল কাজে মনোনিবেশ করেন। স্থানীয় বিএনপির 2 বিবাদমান অংশের বিরোধ নিরসনের জন্য তিনি আলাদাভাবে তাদের সঙ্গে রাত ৯টা থেকে 11টা পর্যন্ত আলোচনা চালিয়ে যান। এর মাঝে তিনি চট্টগ্রামের কমিশনার সাইফুদ্দিন আহমেদ এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাদিউজ্জামানের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
তারা জানায় অন্তত 40 ব্যক্তির বিরুদ্ধে পুলিশের তৎপরতা চলছে। তাদের কেউ বেআইনি জমি দখল, বেআইনি অস্ত্র বহন, আবার কেউ বা শহরে সন্ত্রাস সৃষ্টির সঙ্গে জড়িত। কিন্তু এদের সকলেই বিএনপি সদস্য বিধায় পুলিশ তাদের ধরতে চেয়েও থমকে দাঁড়াচ্ছে বলে তারা প্রেসিডেন্টকে জানান। জিয়া তাদেরকে তার দল থেকে সরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। প্রেসিডেন্টের ব্যক্তিগত ডাক্তার তার খাবার পরখ করা শেষ করলে রাত 11টায় একটু পরে তাকে রাতের খাবার পরিবেশন করা হয়। জীবনের শেষ খাবার খেয়ে জিয়া তার স্ত্রীর সঙ্গে ঢাকায় টেলিফোনে কথা বলেন। স্বামী স্ত্রীর জীবনের শেষ কথোপকথন 15 মিনিট স্থায়ী হয়। জীবনের সব কাজ সাঙ্গ করে মধ্যরাতের খানিক পরে জিয়া তার জীবনের শেষ জামিনী যাপনের জন্য এগিয়ে যাচ্ছেন। জীবনবাতি নিভে যাবার মাত্র 5 ঘন্টা আগে জিয়া তার নিজ হাতে ঘরের বাতি নিভিয়ে দিয়ে ঘুমোতে গেলেন। বাইরে তখন তুমুল ঝড় আর বিদ্যুতের ঝলকানি। এর আগে অবশ্য তিনি সকাল 6:45 তাঁকে চা পরিবেশন করার নির্দেশ দিয়েছিলেন। নিশ্চিন্তে তিনি শুয়ে পড়লেন বিছানায়। অথচ ঠিক সেই মুহূর্তেই জিয়াকে চিরনিদ্রায় শায়িত করার উদ্দেশ্যে চট্টলার ক্যান্টনমেন্টে ঘাতকের দল প্রস্তুতি নিচ্ছে। জেনারেল মঞ্জুরের সংকেত পেয়ে সংশ্লিষ্ট উন্নয়নেরা লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার হোসেনের বাসভবনে অভিযান তৈরি করার জন্য মিলিত হন। তখন বিকেল 6টা। লেফটেন্যান্ট কর্নেল মতি ও রাঙ্গামাটি থেকে ফিরে এসেছে। উপস্থিত অন্যান্যরা হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন, মেজর খালিদ, মেজর লতিফুল আলম চৌধুরী এবং মেজর রোশন আয়াজদানি ভূঁইয়া। লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেনের মতে তখন তারা 2টি পরিকল্পনা নিয়ে আলোচনা করে। প্রথমটি হচ্ছে সার্কিট হাউসে থেকে জেনারেল জিয়াকে উঠিয়ে আনা, তাকে ব্যবহার করে ভাইস প্রেসিডেন্ট সত্তার, সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এখানে এনে তাদেরকে হত্যা করা। বিকল্প হচ্ছে যদি এটি ব্যর্থ হয় তাহলে জেনারেল জিয়াকে হত্যা করা হবে। মতি, মাহবুব এবং খালিদ জেনারেল জিয়াকে হত্যা করা চাইতে জিম্মি করার পক্ষপাতী ছিল, কারণ এতে তারা তাদের কাজের জন্য জনসমর্থন আদায়ে সক্ষম হতে পারত। ভিন্ন ভিন্ন ঘাতক দলের নেতাদের প্রত্যেককে আলাদাভাবে বিশেষ বিশেষ দায়িত্ব দেওয়া হয়। 112 সিগন্যাল কোম্পানির কমান্ডিং অফিসার মেজর মারুফ পরে এলে তাকে পরদিন ভোরবেলা নাগাদ ঢাকার সঙ্গে সকল যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। ষড়যন্ত্রকারী দল আগে থেকেই সার্কিট হাউসের ভেতর থেকে সহযোগিতা পাবার ব্যবস্থা করে রেখেছিল। দিনের বেলা মতি তার ঘনিষ্ঠ বন্ধু প্রেসিডেন্টের প্রধান স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহফুজের সঙ্গে যোগাযোগ করেন। সে তাকে জানায় যে তারা আজ রাতেই প্রেসিডেন্টের জীবনের উপর হামলা চালাবে। তার পরিবর্তে মাহফুজও সম্ভব সকল প্রকার সহায়তা প্রদানের অঙ্গীকার করে। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের শয়নকক্ষে যে 2জন গার্ড থাকে মাহফুজ তাদের সরিয়ে দেয়। তাছাড়া সে সরকারি প্রোটোকল অফিসারের কাছ থেকে সার্কিট হাউসের কক্ষ বন্টনের চার্টও সংগ্রহ করে এবং দিনের বেলায় ফিল্ড ইন্টেলিজেন্সের মেজর মুজিবুর রহমান এলে তার মাধ্যমে 4টি হানাদার বাহিনীর কাছে পাঠিয়ে দেওয়া হয়। জেনারেল মঞ্জুর আগে থেকেই কড়া নির্দেশ নিয়ে রেখেছেন যেন এ কাজে কোনো সৈন্য ব্যবহার না করা হয়। মঞ্জুরের এই নির্দেশ সত্ত্বেও আঘাত হানার জন্য সৈন্য জোগাড় করতে মেজর খালিদকে বলা হয়। সে তখন ব্রিগেড মেজর, কিন্তু তারপরেও সৈন্য জোগাড় করা তার পক্ষে যথেষ্ট কষ্টকর হয়ে পড়ে। প্রায় রাত তখন 9টায় সে ফার্স্ট ইস্ট বেঙ্গলের সুবেদার আবুল হাসিমকে ডেকে পাঠিয়ে নির্দেশ দেয় তাকে ওই রাতেই কিছু অস্ত্রশস্ত্রে সজ্জিত করে এগিয়ে দিয়ে সেগুলোকে সৈন্যদের বহন করার জন্য ট্রাক ভাড়া করার কাজে ব্যবহার করতে বলে। সুবেদার হাসিম সঙ্গে সঙ্গে সন্দেহপ্রবণ হয়ে ওঠে, টাকা নিতে অস্বীকার করে। সে খালিদকে জিজ্ঞেস করে, আমি সৈনিকদের এই টাকার ব্যাপারে কি বলবো? খালিদ বলল, তোমার যা খুশি একটা বলে দিও, কিংবা বলে দিও যে প্যারেডের সময় সিনেমা দেখার শাস্তি হিসেবে তাদেরকে এখন কালুরঘাটে যেতে হচ্ছে। এতে সুবেদার হাসিম আরও বেশি সন্দেহপ্রবণ হয়ে ওঠে। খালিদ তার উপর চটে গেলে হাসিম এমনভাবে বেরিয়ে যায় যেন সে মেজরের হুকুম তামিল করার জন্যই ছুটে যাচ্ছে, কিন্তু সে তার সৈন্যদের যার যার জায়গায় পাঠিয়ে দিয়ে সোজা তার বাসায় গিয়ে পালিয়ে থাকে। আধ ঘন্টা পরে মেজর খালিদ 69 পদাতিক ব্রিগেডের মেজর মোহাম্মদ মোস্তফাকে কিছু সৈন্য সরবরাহের জন্য অনুরোধ জানায়। মেজর মোস্তফা ঘটনাটি সঙ্গে সঙ্গে তার ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার মহসিনুদ্দিন আহমদের কানে তুলে এবং বলে, মেজর খালিদ সার্কিট থেকে প্রেসিডেন্টকে উঠিয়ে আনার জন্য ফার্স্ট ইস্ট বেঙ্গলের কিছু ট্রুপ চাচ্ছে। ব্রিগেডিয়ার মহসিনুদ্দিন বলে, খালিদ পাগল হয়েছেন নাকি? এক্ষুনি তাকে আমার সঙ্গে দেখা করতে বলো। ব্রিগেডিয়ার একজন সৈনিককেও ব্যারাক থেকে বেরোতে মানা করে। পরে তাকে জিজ্ঞেস করা হলে ব্রিগেডিয়ার মহসিনুদ্দিন জানায় সে জিওসি জেনারেল মঞ্জুরকে তখন প্রেসিডেন্টের নিরাপত্তা স্টাফ কিংবা গোয়েন্দা সংস্থাকে না জানিয়ে চুপচাপ বসে থাকে।
অল্পক্ষণের মধ্যেই ষড়যন্ত্রকারীরা বুঝতে পারে যে এই কাজের জন্য কোনো সৈন্যই তারা পাচ্ছে না। আঘাত হানার জন্য তাদেরকে সম্পূর্ণভাবেই অফিসারদের উপর নির্ভর করতে হচ্ছে। রাত 10টার দিকে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব দুজন অফিসারকে সার্কিট হাউজে পাঠিয়ে সেখানে কোনো অস্বাভাবিক গতিবিধি চলছে কিনা তার রিপোর্ট করতে বলে। মেজর শওকত আলী এবং মেজর লতিফুল আলম চৌধুরী চট্টগ্রাম ক্লাবের দেয়ালে তাদের সশস্ত্র অবস্থান নেয়। সেখান থেকে সার্কিট হাউজ পরিষ্কার দেখা যায়। অভিযান পরিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করে। রাত গড়িয়ে যাচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা সব কাজ তড়িঘড়ি করে সেরে নিতে সচেষ্ট হয়। রাত 11:30টায় মতিয়ার মাহবুব 28 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেকেন্ড ইন কমান্ডের অফিসে 11 এবং 28 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল অফিসারকে ডাকা হয়। তাদের মধ্যে 6 জন সেখানে উপস্থিত হয়। তারা হচ্ছে মেজর মোমেন, মেজর গিয়াসুদ্দিন, ক্যাপ্টেন মুনির, ক্যাপ্টেন জামিল, ক্যাপ্টেন মইনুল এবং ক্যাপ্টেন গিয়াসুদ্দিন আহমেদ। মতি দরজা তালাবদ্ধ করে একখানা পবিত্র কোরআন নিয়ে আসে। সে সমবেত অফিসারদের উদ্দেশ্যে বলে, ভদ্রমণ্ডলী, এটি একখানা পবিত্র কোরআন। আমরা যা কিছুই করতে যাচ্ছি সবই আমাদের দেশ, জাতি আর ন্যায় বিচারের স্বার্থে করতে হচ্ছে। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন এই পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করতে হবে যে এই জন্যে যা কিছু করণীয় সবই আপনারা করতে রাজি আছেন। যারা আমাদের সঙ্গে থাকতে নারাজ তারা রুম থেকে বেরিয়ে যেতে পারেন। তবে তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা অন্য কারো কাছে এই কথাটি দয়া করে জানাবেন না। কেউ এতে নারাজ হয়নি। সকলেই একে একে শপথ গ্রহণ করে নেয়। তারপর অস্ত্র, পোশাক ইত্যাদি নিয়ে তারা সকলেই সাজে সজ্জিত হয়। তাদের সঙ্গে ছিল সব মেশিন গান, SMG আর প্রচুর পরিমাণে গোলাবারুদ। 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন ও তার হেডকোয়ার্টারে একই নাটকের অবতারণা করে। ফজলে লেফটেন্যান্ট রফিকুল হাসান খানকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করে, আমি যেখানে যেতে চাচ্ছি তুমি কি আমার সঙ্গে সেখানে যাবে? রফিকুল জবাব দেয়, স্যার, আপনার নির্দেশ পেলে অবশ্যই যাব। তারপর ফজলে লাইনের অন্যান্য অফিসারদের ডেকে পাঠায়। তাদের মধ্যে উপস্থিত হয় মেজর দোস্ত মোহাম্মদ, ক্যাপ্টেন ইলিয়াস, ক্যাপ্টেন আরিফিন এবং লেফটেন্যান্ট মুসলিউদ্দিন। ফজলে উপস্থিত অফিসারদের উদ্দেশ্যে বলে, তোমরা জানো দেশের অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে। সেনাবাহিনীকে বহুলাংশের দুর্নীতির সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে। আজ এবং কাল 2 দিন প্রেসিডেন্ট এখানে আছেন। এ ব্যাপারে এরই মধ্যেই আমাদের কিছু একটা করে নিতে হবে। আমরা মনস্থ করেছি আজই আমরা প্রেসিডেন্টের সঙ্গে যেতে রাজি আছি। এক বাক্যে সকলেই রাজি হয়ে গেল। আমাদের মিশন পুরোপুরিভাবে সার্থক সমর্থক সম্পন্ন না হওয়া পর্যন্ত তোমাদের কেউ আমাদের সঙ্গ ত্যাগ করতে পারবে না। মতি বলল, 30 মে রাত 2:30টার দিকে ঘাতক দল কালুরঘাটস্থ রেডিও ট্রান্সমিটারের কাছাকাছি তাদের নির্ধারিত মিলনস্থলে এসে হাজির হতে থাকে। এই সেই জায়গা যেখান থেকে 1971-এর মার্চ মাসে জেনারেল জিয়া খ্যাতির সিঁড়িতে পা রাখেন। তখন বিজলি, বজ্রপাত সহ প্রচণ্ড বেগে বাতাস বইছিল আর মুষলধারে বৃষ্টি পড়ছিল। 3জন সঙ্গী নিয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব তার সাদা টয়োটা গাড়িতে চড়ে বসে। 1 ঘন্টার মধ্যেই সেখানে 18 জন অফিসার আর 2 জন জেসিও এসে জড়ো হয়। ওই সময় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর খালিদ তাদের উদ্দেশ্যের কথা ব্যক্ত করলেই তারা তাদের সঙ্গে যোগ দিতে জোর গলায় অস্বীকার করে। তাদেরকে পরে লেফটেন্যান্ট মতিউর রহমানের অধীনে কালুরঘাট ব্রিজের অপর পাড়ে বান্দরবান সড়কে রেখে আসার নির্দেশ প্রদান করা হয়। বিদ্রোহে যোগদানের ব্যাপারে সাধারণ সৈনিকদের অস্বীকৃতি জিয়া হত্যা ঘটনার একটি অসাধারণ দিক। সৈনিকদের নৈশকালীন প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা থাকায় সশস্ত্র লোকদের ক্যান্টনমেন্টের বাইরে যাওয়ার ব্যাপারটি কারোই চোখে পড়েনি। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা ওই সময়ে যথেষ্ট শিথিল ছিল। চট্টগ্রামের স্থানীয় নিরাপত্তা ইউনিট তৎপর না থাকায় ব্যাপারটি সময় মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসতে পারেনি। ওই সময়েও জিয়ার ভাগ্য তাঁর বিপরীতে কাজ করছিল। ঘাতক দলের নেতৃত্ব দেয় লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। তাদের সঙ্গে ছিল 11টি SMG। লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং তার সঙ্গে 11টি SMG আর ছিল 3টি রকেট ল্যান্সার এবং 3টি গ্রেনেড ফায়ারিং রাইফেল। সে ওই সবগুলো অস্ত্রে সঠিকভাবে গোলা বারুদ ভর্তি করা হয়েছে কিনা এবং সঠিকভাবে কাজ করেছে কিনা পরীক্ষা নেয়। 16 জন অফিসারকে একটি পিকআপে গাদাগাদি করে উঠানো হয়। সার্কিট হাউস এবং থাকার ঘরের একটি নকশা দেখিয়ে মতি তাদেরকে পুরো অভিযান পরিকল্পনাটি বুঝিয়ে দেয়। তারপর সে একখানা পবিত্র কোরআন নিয়ে তাদের সকলের শপথ নবায়ন করে নিয়ে সজোরে ঘোষণা করে, আমরা আজ প্রেসিডেন্টকে হাতের মুঠোয় পাবার জন্য এগিয়ে যাচ্ছি। ঘাতক বাহিনী 3টি দলে বিভক্ত হয়ে আক্রমণ
চালানোর কথা। পরিকল্পনা মতো দুটি দল সার্কিট হাউসে ঢুকে আক্রমণ পরিচালনা করবে এবং একটি দল সার্কিট হাউসের পিছনে আলমাস সিনেমা হলের কাছে অবস্থান নেবে। কেউ যদি সার্কিট হাউস থেকে পালাতে চেষ্টা করে তবে তাকে গুলি করে হত্যা করা হবে। প্রথম দলে কে কে থাকতে ইচ্ছুক জিজ্ঞাসা করে অনেকে এতে ইচ্ছে প্রকাশ করে, কিন্তু মতি তাদের মধ্যে থেকে মাত্র 6 জনকে বাছাই করে নেয়। এই 6 জন মাহবুব, ফজলে, খালিদ, জামিল হক, আব্দুস সাত্তার আর লেফটেন্যান্ট রফিকুল হাসান খান। ফজলে এই দলের নেতৃত্ব দেবে আর গাড়ি চালাবে মাহবুব। 9 নম্বর কামরায় প্রেসিডেন্ট জিয়ার উপর আঘাত হানার দায়িত্ব দেয়া হয় ফজলে আর ক্যাপ্টেন সাত্তারকে। লেফটেন্যান্ট কর্নেল মতি নিজে থাকলো দ্বিতীয় দলে, তার সঙ্গে থাকলো মেজর মোমিন, মেজর মুফাজ্জর, ক্যাপ্টেন ইলিয়াস, মুজাফর, ক্যাপ্টেন ইলিয়াস এবং সাথে ক্যাপ্টেন সালাউদ্দিন আর লেফটেন্যান্ট মুসলিউদ্দিন। প্রথম দলটিকে দ্বিতীয় দলটি পেছন থেকে সহায়তা করে। মেজর গিয়াসুদ্দিন আর ফজলুল হক, ক্যাপ্টেন গিয়াসুদ্দিন আর মুনিরকে নিয়ে গঠিত হয় তৃতীয় দলটি। রাত 3:30 সামান্য কিছু পরে দল 3টি কালুরঘাট থেকে প্রচণ্ড বৃষ্টির মাঝে আস্তে আস্তে গাড়ি চালিয়ে সামনে বাড়তে শুরু করে। যুবক লেফটেন্যান্ট রফিক প্রথম দলের পিকআপে বসেই কম্পিত স্বরে ফজলেকে জিজ্ঞেস করে, আপনারা কি প্রেসিডেন্টকে খুন করতে যাচ্ছেন? কর্নেল ফজলে তাকে জানায়, না, আমরা কেবলই তাকে তুলে আনতে চাচ্ছি। কথা থেকে পরিষ্কার বোঝা যায় শেষ মুহূর্তেও দলের অনেক সদস্য বিশ্বাস করত যে তারা প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে জিম্মি করে রাখতে চাচ্ছে। ঘাতক দল দুটি বিনা বাধায় সার্কিট হাউসে ঢুকে পড়ে। লোহার তৈরি বিরাট বড় সদর দরজাটি অজ্ঞাত কারণে সে রাতে খুলে রাখা হয়েছিল। পাহারারত 4 জন প্রহরী ঘাতক বাহিনীকে বিনা প্রশ্নে ভেতরে যেতে পথ করে দিল। এ সময় লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন তার হাতের রকেট লঞ্চার থেকে পর পর দুটি ফায়ার করে। গোলা দুটি জিয়ার শয়ন কক্ষের ঠিক নিচের দিকে বিরাট দুটি গর্ত সৃষ্টি করে। সার্কিট হাউসে অবস্থানরত সকলকে ভয় পাইয়ে দিতে এবং ঘাতকদের অন্যান্য দলকে সংকেত দেওয়ার জন্যই ওই প্রাথমিক বিস্ফোরণ ঘটানো হয়। সঙ্গে সঙ্গেই দলের বাকিরা গ্রেনেড, রকেট আর মেশিনগান থেকে গুলি চালাতে শুরু করে। এতে করে সামান্য 2-1 প্রতিরোধ সৃষ্টিকারী একেবারেই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম ক্লাবের দেয়ালে দর্শকদের ভূমিকায় অবলোকনরত 2 মেজরের একজন পরে জানায়, সিনেমায় ছবিতে প্রদর্শিত কমান্ডো আক্রমণের মতো সেদিনের হামলা পরিচালিত হয়েছিল। নিরাপত্তা রক্ষীদের মধ্যে পুলিশ কনস্টেবল দুলাল মিয়া পোর্টিকোতে প্রহরারত অবস্থায় মাথায় গুলি খেয়ে প্রথম প্রাণ ত্যাগ করে। পাহারারত বাকি 44 জন সশস্ত্র পুলিশের কেউ কোনো রকম প্রতিরোধ সৃষ্টি করতে চেষ্টাই করেনি। তাদের কেউ ছুটে গিয়ে নিজেকে লুকিয়ে রাখার প্রচেষ্টা চালায়। ঘাতক দলের এলোপাথাড়ি গোলাগুলি আর ছোটাছুটির কারণে আরও 12 জন পুলিশ আহত হয়। ওই সময় কর্তব্যরত প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের সৈন্যরাও তন্দ্রাচ্ছন্ন ছিল। যে 2 জন সৈন্য প্রেসিডেন্টের কক্ষের সামনে পাহারারত থাকার কথা, তাদের একজনকেই নিচতলায় মৃত এবং অন্যজনকে তার কোয়ার্টারে অক্ষত অবস্থায় পাওয়া যায়। নিচতলায় সৈন্যরা সম্ভবত প্রেসিডেন্টের কক্ষের দিকে যেতে চেষ্টা করেছিল, কিন্তু এর আগেই তাদেরকে খতম করে দেওয়া হয়। আশ্চর্যজনকভাবে সার্কিট হাউসের নিরাপত্তা প্রহরীদের গুলিতে হানাদার দল কেউ নিহত বা আহত হয়নি। তাদের 2 জন নিহতদের জন্য লোকদের গুলিতেই আহত হয়েছিল, তাদের নিজেদের গুলিতেই। বাহ, কি অন্যরকম বিভৎস একটা ব্যাপার। নিজেদের লোকদের গুলিতেই তারা আহত হয়েছিল। এর মধ্যে লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন পেছনে দলের বেপরোয়া গুলিতে ঘোরতর আহত হয়ে অভিযান থেকে সরে পড়ে। ক্যাপ্টেন জামিলও ঠিক সেভাবে আহত হয়েছিল, কিন্তু সেভাবে হোক আহত শরীর জামিল সার্কিট হাউসের 2 তলায় উঠে নায়ক রফিক উদ্দিনকে গুলি করে আহত করে। প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মইনুল হাসান এবং ক্যাপ্টেন আশরাফুল খান তখন 2 তলায় প্রেসিডেন্টের পেছনের কক্ষে ঘুমোচ্ছিল। রকেটের আওয়াজে তার জেগে ওঠা। সঙ্গে সঙ্গেই তারা তাদের অস্ত্র হাতে প্রেসিডেন্টের জীবন রক্ষায় ছুটে আসছিল। তারা তাদের অস্ত্র ব্যবহারের সুযোগ পাবার আগেই আক্রমণকারীদের গুলিতে নিবেদিত প্রাণ এই 2 অফিসারের নিষ্প্রাণ দেহ বারান্দায় লুটিয়ে পড়ে। 5 সদস্য বিশিষ্ট পেছনের ঘাতক দলটি কর্নেল মতি সহ এ সময়ে 2 তলায় অন্যান্য আক্রমণকারীদের সঙ্গে প্রেসিডেন্টের 9 নম্বর কক্ষ খুঁজতে শুরু করে। ক্যাপ্টেন সাত্তার লাথি মেরে ওই কক্ষের দরজা ভেঙে ফেলতেই সে দেখে ঘরে অবস্থানরত ডক্টর আমিনা রহমান। ফলে প্রেসিডেন্টের খোঁজে ওরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ক্যাপ্টেন সালাউদ্দিন এ সময় উচ্চস্বরে চিৎকার করে বলতে থাকে, প্রেসিডেন্ট কোথায়, প্রেসিডেন্ট কোথায়? কিছুক্ষণের মধ্যেই ওরা বুঝতে পারে যে প্রেসিডেন্ট 4 নম্বর রুমে অবস্থান করছেন। রুমটি সিঁড়ির গোড়ায়।
রুমের একটি দরজা সিঁড়ির দিকে আর একটি দরজা বারান্দা দিকে। ক্যাপ্টেন সত্তার তাদের একজনকে চিৎকার করে বলতে থাকে, প্রেসিডেন্ট বেরিয়ে আসছেন। এক মুহূর্ত পরেই আর একজন চিৎকার করে বলে ওঠে, এই তো প্রেসিডেন্ট। সাদা পায়জামা পরা, এলোমেলো চুল। প্রেসিডেন্ট অন্য দরজা দিয়ে বেরিয়ে আসেন। তার হাত দুটি সামনের দিকে সামান্য উঁচিয়ে প্রেসিডেন্ট জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? প্রেসিডেন্টের সবচেয়ে কাছে ছিল মেজর মুজাফফর আর ক্যাপ্টেন মুসলিউদ্দিন। মেজর মুজাফফর দৃশ্যত ভয়ে কাঁপছিল। মুসলিউদ্দিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করতে চাইছিল। সে বলছিল, স্যার, আপনি ঘাবড়াবেন না, এখানে ভয়ের কিছু নেই। কি আশ্চর্য, ওই দুজন অফিসার তখনও মনে করছে তারা প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে যাবে। তারা তার জন্য এসছে, হত্যা করতে নয়। লেফটেন্যান্ট কর্নেল মতিও কাছাকাছি ছিল, কিন্তু প্রেসিডেন্ট জিয়ার প্রতি তার বিন্দুমাত্র দয়া মায়া ছিল না। সে প্রেসিডেন্টকে একটু সুযোগ দিল না। মুসলিউদ্দিনের ঠোঁট থেকে জিয়ার প্রতি তার আশ্বাসের বাণী মিলিয়ে যাবার আগেই মতি তার এসএমজি থেকে গুলি চালিয়ে দেয়। ঝাঁকে ঝাঁকে গুলি এসে জিয়ার শরীরের ডান দিকে একেবারে ঝাঁঝরা করে ফেলে। দরজার কাছে জিয়া মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন। রক্তের বন্যায় তার সমস্ত শরীর ভেসে যেতে থাকে। খুনের নেশায় ঘাতক মতি পাগল হয়ে ওঠে। সে তার বন্দুকের নল দিয়ে প্রেসিডেন্ট জিয়ার প্রাণহীন দেহ উল্টিয়ে নেয়। তারপর জিয়ার মুখমণ্ডল আর বুকের উপর এসএমজি ট্রিগার টিপে রেখে ম্যাগাজিন খালি করে তার খুনের নেশা মিটিয়ে নেয়। গুলির আঘাতে জিয়ার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কল্পনাও আসে না, পারছি না কি ধরনের ক্ষোভ কর্নেল মতি তার মনে রেখেছিল। জিয়াকে নৃশংসভাবে খুন করে খুনিরা ঝটপট সার্কিট হাউস ছেড়ে চলে যায়। দুজন আহত সঙ্গীকেও তারা সঙ্গে নিয়ে যায়। পুরো হত্যাকাণ্ডটি 20 মিনিটেরও কম সময় সম্পন্ন হয়েছিল। তো ভাই, জীবন তো এই, তাকদির তাকে বেঁধে দিয়েছিল ক্ষীণ সুতোয়, নির্দিষ্ট সময়সীমায়। তার এক পলকও এদিক ওদিক হবে না। কিন্তু মানুষ তৈরি হয় না মৃত্যুর জন্যে, শুরু করে না নেকামল। সে শুধু চিন্তা করে, এটা করবে, ওটা করব। তারপর একদম আচমকা এসে পড়ে আজরায়েল, যে নিজের মৃত্যুর ষড়যন্ত্র আধ মাইল দূরে বসে টের পায় না। সে তার জনতাকে কি দেবে? এমন দুজন রাষ্ট্রপতির কাছে জনতারই কি চাওয়ার আছে? জনতা চাইবে আল্লাহর কাছে, নেতা চাইবে আল্লাহর কাছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা। তার সময় একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল। ভয়াবহ অবস্থা, লোকজন মারা পড়ল। মিশরের গভর্নর তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহায্য সামগ্রী পাঠালেন। ওঠ বোঝাই খাবার, পোশাক, তৈজসপত্র, সুবিশাল বহর। প্রথম উটটি যখন মদিনার উপকণ্ঠে, তখন শেষ উট মিশর সীমান্তে। তবু অভাব মিটল না, দুর্ভিক্ষ দানা বেঁধে উঠল। একদিন এক সাহাবী একটা বকরি জবাই করলেন, আর আশ্চর্য, এই বকরিটিতে কোনো গোশতই ছিল না, শুধু হাড় আর রক্ত। ওই সাহাবী এই ঘটনাকে আল্লাহর আজাব মনে করেই ভয় চিৎকার করে বেহুশ হয়ে গেলেন। ওই অবস্থায় তিনি স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। তিনি বললেন, আমি ওমরকে বুদ্ধিমান মনে করেছিলাম, তার কি হলো? জ্ঞান ফেরার সাথে সাথে সাহাবী ছুটলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, চিৎকার করতে করতে, হুজুরের খবর আছে ওমরের কাছে। পরিবেশ এমন হলো যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। তিনি সংবাদ দিচ্ছেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, সবাই উৎসুক। সাহাবী সব কথা খুলে বললেন। হযরত ওমর পরামর্শ করলেন, তিনি নিজে সিদ্ধান্ত নিলেন, আমরা সৃষ্টির সাহায্য চাইছি, স্রষ্টার হাত ধরছি না। সেজন্যে এখনই ঘোষণা হোক, অভাব আর অনাবৃষ্টির সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ইস্তেগফার 2 রাকাত নামাজ পড়া হবে। ইস্তেস্কার 2 রাকাত নামাজ পড়া হবে। সবাই যেন মাঠে জড়ো হয়। নামাজ শেষ হতে না হতে এতদিনের মেঘহীন আকাশে দেখা দিল মেঘের ঘনঘটা প্রার্থনা শেষ। মেঘের ভেতর থেকে বজ্র নির্ঘোষ আওয়াজ ভেসে এলো, আতাকাউল গাউসে আবা হাফসেন, অর্থাৎ তুমি ডাকলে আমি সাড়া দিলাম। জনতা চায় সরকারের কাছে, সরকার চায় বিদেশির কাছে। আল্লাহ ক্ষমা করুন, না ভাই, চাইতে হবে পরম প্রভুর কাছে। তিনি শুনতে তৈরি। যদি সারা দুনিয়ার সব জিন আর মানুষ একসাথে চায়, তিনি সবার চাওয়া পূর্ণ করেন। ওসিয়া সামিউল আখলাক, তার শোনার ক্ষমতা এতদূর পর্যন্ত রয়েছে যে গোটা দুনিয়ার মানুষ কথা বলতে শুরু করে। আর সেটা যদি সৃষ্টির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সবাই মিলে বলে, তবু তিনি তা এক পলকে শুনে নেন। প্রত্যেকের আলাদা কথা, ভাবভঙ্গি, দাবি দেওয়া, চাওয়া পাওয়া সব তিনি শুনে নেন হুবহু, তা জীবিত হোক বা মৃত, যুবক হোক বা বৃদ্ধ, দানব হোক বা মানব কিংবা প্রতঙ্গ, জীব হোক বা জানোয়ার, হিংস্র জীব হোক বা নিরীহ প্রাণী,
কালো মানুষ হোক বা সাদা, আরবি হোক বা আজমি, পশতুতে হোক বা হিন্দি, আরবিতে বলে বা বাংলায়, উর্দুতে বলে বা হিব্রু, ইংরেজিতে বলে বা ফ্রেঞ্চ, ডাচ ভাষায় বলে বা ল্যাটিন, সারা দুনিয়ার সব ভাষাভাষীর মানুষ বলুক বা বিচিত্র নিজস্ব ভাষার জীব জানোয়ার, কীট পতঙ্গ, পোকামাকড় সবাই যদি একসাথে আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ তা শুনে নেন পলকে এক মুহূর্তে। লা ইউস মিলহু শামআন আন শাম, ওয়ালা কাউলাম আন কাউল, ওয়ালা মাস আলম আন মাসালা। আল্লাহ তাআলা এমন প্রতিপালক ও শ্রোতা যে কোনোভাবে যে কোনো ভাষায় যা কিছু বলে শুনে ফেলেন, কোনো শোনাতে ভুল হয় না, আর প্রত্যেকের কথা শোনেন কমা দাড়ি সহ। আমরা কি জানি কেন ইয়াকুব আলাইসাল্লামের কাছ থেকে তার নয়নের মণি আদরের নবী সন্তান ইউসুফ আলাইসাল্লামকে কেড়ে নিয়েছিলেন, বিচ্ছিন্ন করে দিয়েছিলেন? 40 বছর ধরে পিতা পুত্র আলাদা ছিলেন কেন? মিশর থেকে শ্যাম দেশ, বর্তমান সিরিয়া, মাত্র 1 মাসের পথ, অথচ কেউ কারো দেখা পাচ্ছে না, জানতে পারছে না কে কোথায়, কতদূর, কেমন আছে। ইউসুফ আলাইসাল্লামের অনুমতি নেই যে পিতাকে জানায় আমি কাছে আছি, পাশে আছি, ভালো আছি, কেঁদো না। ওদিকে চোখের পানি ফেলতে ফেলতে ইয়াকুব আলাইসাল্লামের চোখ অন্ধ হয়ে গিয়েছে। ওয়াভ ইয়াদ্দাতা আয়না মিনাল হুজনি ফাহুয়া কাবিম। তারপর যখন দেখা হলো, ইয়াকুব আলাইসাল্লাম আবার চক্ষুষ্মান হলেন, বাপ বেটার মিলন হলো। তখন আল্লাহ তাআলা ইয়াকুব আলাইসাল্লামকে বললেন, তুমি কি জানো কেন তোমাকে তোমার সন্তান থেকে আলাদা করে দিয়েছিলাম? কারণ একদিন তুমি নামাজ পড়ছিলে, পড়তে পড়তে আচমকাই তোমার কানে ভেসে এলো ইউসুফের কান্নার শব্দ। তোমার দৃষ্টি পিছনে চলে গেল ইউসুফ আলাইসাল্লামের দিকে। আমি তীব্র অভিমানের সিদ্ধান্ত নিলাম, বিচ্ছিন্ন করব তোমাকে ইউসুফের কাছ থেকে। আমার সামনে দাঁড়িয়ে আমারই সৃষ্ট ইউসুফের দিকে আমার নবী দৃষ্টি, নবী হয়ে স্রষ্টাকে অবহেলা করে সৃষ্টির দিকে নজর। আল্লাহ তার সাথে কারো অংশীদারি পছন্দ করেন না। আল্লাহ তাআলা মহান বিশ্বপ্রভু, তার ভালোবাসায় কারো অংশী পছন্দ করেন না। আল্লাহ তাআলা মহান বিশ্বপ্রভু, তার ভালোবাসায় কারো অংশী পছন্দ করেন না। ইব্রাহিম আলাইসাল্লামের মতো খলিল যখন তার নবী পুত্র ইসমাইলের দিকে বারবার মমতা দৃষ্টি ফেলছেন জবাইয়ের পূর্ব মুহূর্তে, আর এটা স্বাভাবিক, পিতা তার পুত্রকে এমন সঙ্গীর মুহূর্তে দেখবেই, তা জেনে হোক বা অজান্তেই। তো ঠিক তখনই অদৃশ্য থেকে রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম ছুরি চালাও, ছুরি চালাও। 70 বার ছুরি চালালেন ইব্রাহিম আলাইসাল্লাম। প্রথমবারেই দুম্বা রাখতে পারতেন আল্লাহ তাআলা, কিন্তু বারবার তাকে দিয়ে ছুরি চালালেন। ছুরি চালাতে চালাতে অন্তর থেকেই সব অপত্য স্নেহের উদ্দীপনা নিংড়ে বের করে দিলেন। প্রতিবার ছুরি চালাচ্ছেন ছেলের গলায়, আপন ছেলে নবী, বুক ভরা ভালোবাসা তিল তিল করে বলি দিচ্ছেন। উজাড় করা পুত্র প্রেম মুখ থুবড়ে পড়েছে। আসমান জমিন নিথর, রুদ্ধশ্বাস, আসমানের বাসিন্দাদের মাঝে কান্নার রোল। 70 বার ছুরি চালানোর পর পুত্রের জন্য আর কিছুই রইল না নবী ইব্রাহিম সালামের মনে। বাকি থাকল আল্লাহর রাজি খুশি করার নিশ্ছিদ্র আর নির্ভেজাল উদ্দীপনা, উদ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতাবাররম বি আলহালি ওয়া বিল হাজাত, আর তোমাদের চাওয়া পাওয়া করে দেখাতে আমার কোনো অভাব পড়ে না। কোনো মানুষের কাছ থেকে যান বাঁচাতে চাও তো তার কাছে ধার চাও, সে তোমার বাড়ির রাস্তা ছেড়ে দিবে। কিন্তু মহান রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গভীর করতে চাও তো তার কাছে তোমার যাবতীয় প্রয়োজন চাও, তিনি তোমার বন্ধু হয়ে যাবেন। তার রহমতের টুকরো টুকরো হয়ে চলে আসবে তোমার কাছে। তার কাছে চাইলে খুশি হন, না চাইলে নারাজ হন। তিনি এমন দেনেওয়ালা, এমন দাতা যে জান্নাতের সবাইকে একত্রিত করবেন। সৃষ্টি শুরু থেকে শেষ দিন পর্যন্ত যত লোক বেহেশতি হয়েছে তাদের সবাইকে ডাকবেন, বলবেন, আমার বান্দা আজ তুমি চাইবে আমি দেব, আজ চাও। লান কুমাতিমাল ইয়াউমা বিকাদরি আমালিকুম, আজ তোমাদের পূর্ণ কর্মের প্রতিদান হিসেবে দেব না, দেব আমার রহমত থেকে, কাজে চাও। বান্দা বলবে, হে আল্লাহ, আমি আর কি চাইব, তুমি তো সব কিছু দিয়েছ। না বান্দা, তবুও চাও। আচ্ছা হে পরম প্রভু, তুমি আমার উপর রাজি হয়ে যাও। তখন বান্দা বলে, আল্লাহ পাক বলেন, বিরাদা ইয়ানকুম আহলাকতুকুম বি দুয়ারি, আরে রাজি হয়ে গেছি বলেই তো এখানে বসিয়েছি, আজ এখন চাও, কি চাইবার আছে। চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে বান্দা। তখন আল্লাহ তাআলা বলবেন, সামান্য চেয়েছ, আরও চাও। আবার চাইতে শুরু করবে, ক্লান্ত হয়ে পড়বে তারা। তখন আল্লাহ তাআলা বলবেন, সামান্য চেয়েছ, আরও চাও। আর কি চাওয়ার আছে, এখন পর্যন্ত তো তোমরা তোমাদের শান মতো চেয়েছ, এবার আমার শান মতো চাও। এবার বান্দারা চিন্তান্বিত হয়ে পড়বে। চিন্তান্বিত হয়ে পড়ার পর
কি চাওয়া যায়? চাওয়ার তো আর কিছু দেখছি না। আজ তাদের বুদ্ধি কিন্তু পার্থিব বুদ্ধি নয়, বেহেশতি বুদ্ধি, বেহেশতি মস্তিষ্ক, বেহেশতি মেধা, তাদের বেহেশতি চিন্তা ক্ষমতা। তবু তারা আর খুঁজে পাচ্ছে না তাদের চাওয়ার আর কি বাকি থাকতে পারে। আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা আরও চাইতে থাকো। বান্দা আবার প্রার্থনা করতে থাকবে, ক্লান্ত দিশেহারা। তারা বলবে, ও আল্লাহ, আর তো চাওয়ার কিছু দেখছি না, কি চাইবো? আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি কাদ রাদিতুম বিদুনি মা ইয়াশাকু লাকুম। আরে আমার বান্দা, তুই তো নিজের শান মতো চেয়েছিস, আমার শান মতো কিভাবে তুই চাইবি? যা, তোর শান মতো যা চেয়েছিস তাও দিলাম, আর আমার শান অনুযায়ী যা তুমি চাইতে পারো নাই তাও দিলাম। দাতা তো এমনই হওয়া যায়। এখন বলেন ভাই, এমন দাতার প্রতিপালকের প্রতি মন প্রাণ না সঁপে দেয়া কত বড় অন্যায়? এই অন্তরে আল্লাহ ছাড়া আর কারোর প্রভাব না থাকা, স্রেফ আল্লাহ, একমাত্র আল্লাহরই স্থান অন্তরে থাকবে। আর আল্লাহ তাআলা তার বান্দার কাছে চান ভালোবাসা। যেমন স্ত্রী চায় স্বামীর অন্তরে একমাত্র তার ভালোবাসা বিরাজ করুক, তারপর সে তাকে শুকনো রুটি দেখ। মানুষ যখন মৃত্যু আর পরকালকে সামনে রেখে চলবে, তখন তার সাথে সৃষ্টি হবে পরম প্রভু আল্লাহর গভীর সম্পর্ক। খেতে আর পড়তে সে আল্লাহ ছাড়া কারো দিকে ভরসা দৃষ্টি ফেলবে না। এই সম্পর্ক আনবে তার মাঝে, তার পরিবারের মাঝে, তার দেশবাসীর মাঝে অনাবিল শান্তি। তখন আর ঘটবে না কোনো দুঃখজনক ঘটনা। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।